ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা সহ অন্তত 3 জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের মুসলমানদের নামাজ পড়তে বাধা দেওয়ায় দিলীপ ঘোষকে গণধোলাই দিয়ে জুতা পেটা করছে ভারতীয়রা। এদিকে আজ পশ্চিমবঙ্গের রাস্তায় ভয়াবহ গণধোলাই খেয়েছে দিলীপ ঘোষ। মুসলিমদের নামাজ পড়তে বাধা দিয়েছিল, এবার মুসলিমরা ভয়াবহ রূপ ধারণ করে। অন্যদিকে নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর কাঁপুনি শুরু হয়েছে। আমার উপরে অ্যাটাক হয়েছে, ওখানে বম মেরেছে আমার গাড়িতে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশবিরোধী বক্তব্য দেওয়ার কারণে মন্ত্রীপদ থেকে বহিষ্কার হচ্ছেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই মামলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে সংবিধান এবং আইনকে অমান্য করে আমরা আইনজীবীরা ছেড়ে কথা বলবো না। আগের সরকার যেমন বদলে গেছে, এই সরকার বদলাতেও বেশি টাইম লাগবে না। যানজটের বাহানা দিয়ে 7 মিনিটের নামাজ পড়তে না দেওয়া এবং সেই রেড রোড বন্ধ রেখে 7 দিনের জন্য যোগা প্রোগ্রাম করার পিছনে বর্তমান শাসক দলের একটা বড় রাজনৈতিক চক্রান্ত রয়েছে। রেড রোডে নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ সেখানে যোগার জন্য 1 সপ্তাহ ধরে রোড বন্ধ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করলে তিনি বলছেন, যারা রেড রোডে নামাজ পড়তে যান তারা বাংলাদেশে চলে যান। ব্যাপারটা হচ্ছে উপযুক্ত উত্তর না থাকলে এই অবাঞ্ছিত উত্তর থাকাটা। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না। এইসব সরকার পাল্টে গেছে, লোক পাল্টে। মুসলিমদের তুপের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের নেতা দিলীপ ঘোষ। মুসলিমদের নামাজকে নিয়ে কটূক্তি করেছিল, এইটাকে কেন্দ্র করে আজকে সে ক্ষমতা হারায়। এমনকি তার সাথে যারা আরো বড় বড় পদের নেতা রয়েছেন, নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী, তারাও বিপদের মুখে পড়ে। কারণ ভারতের প্রত্যেকটা মুসলিম এক হয়ে একজুট হয়ে আন্দোলন করে, এমনকি এদেরকে গণধোলাই করে রাজপথে ফেলে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে দিলীপ ঘোষের অবস্থা, এবং সে নিজের মুখে অসংখ্য কথা বলে। এই দিলীপ ঘোষ গণধোলাই খাওয়ার পরেও কথা বলে। সব কিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলোতে চলে যাচ্ছি। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে, বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে সম্পদ। আর মুসলিমরা এই দেশের কোন হরিদাস পাল, এটা কি ধরনের কথাবার্তা? একটা বাজে মন্তব্য। তার সঙ্গে সঙ্গে বলবো, মুসলমানরা এই দেশের একটা মানে পার্ট অ্যান্ড পার্সেল। স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের বিরাট অবদান। দিল্লিতে যান আপনি, ওখানে ইন্ডিয়া গেটের ওখানে ম্যাক্সিমাম মুসলিমদের যাদের শহীদের নাম, যারা দেশপ্রেমিক বা দেশকে স্বাধীন করেছে। এখানে হিন্দু মুসলিমের ব্যাপার নয়, আমরা সকলে ভারতবাসী। সেই সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে লঙ্ঘন করা, এবং এই রেড রোডটা হচ্ছে কলকাতার একটা মানে প্রাণকেন্দ্র, মানে একটা হার্ট, হৃৎপিণ্ড। তো সেখানে এই রাস্তাটাকে এরকম ভাবে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে রাখা, এটা সঠিক সিদ্ধান্ত নয়। প্রধানমন্ত্রী আসছে, যোগ দিবসে অংশগ্রহণ করবে, 21 তারিখে হবে, সেটা তো ভালো জিনিস, আমরা ওয়েলকাম করি। এবং রেড রোডেই হোক, তো সংশ্লিষ্ট দিনে হোক, বা একটা দিন এরকম ভাবে তার অনেক দিন থেকে বন্ধ রাখা, এটা একটা মানে বিচক্ষণ সিদ্ধান্ত নয় গভর্নমেন্টের। এটা ঠিক হয়নি। দেখুন, বেশ কিছু লোক বলতে যারা আপনার মুসলিম বিদ্বেষী যে সমস্ত ব্যক্তিগুলো, যারা বলবো আর কি, মানে দেশকে ভালোবাসে না, তাদেরকে সেই কথাই বলতে চাই। এখানে রেড রোডকে যে এই বিগত কয়েকদিন থেকে যে বন্ধ রাখা হয়েছে, সত্যি বিরাট একটা সমস্যা। আমি আজকে আলিপুর কোর্ট থেকে হাইকোর্টে আসছিলাম, আমার গাড়িটাকে ঘুরিয়ে দিল পার্ক স্ট্রিট হয়ে, বাউন্ড হয়ে। এবং এই রেড রোডটা হচ্ছে কলকাতার একটা মানে প্রাণকেন্দ্র, মানে একটা হার্ট, হৃৎপিণ্ড। তো সেখানে এই রাস্তাটাকে এরকম ভাবে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে রাখা, এটা সঠিক সিদ্ধান্ত নয়। প্রধানমন্ত্রী আসছে, যোগ দিবসে অংশগ্রহণ করবে, 21 তারিখে হবে, সেটা তো ভালো জিনিস, আমরা ওয়েলকাম করি। এবং রেড রোডেই হোক, তো সংশ্লিষ্ট দিনে হোক, বা একটা দিন এরকম ভাবে তার অনেক দিন থেকে বন্ধ রাখা, এটা একটা মানে বিচক্ষণ সিদ্ধান্ত নয় গভর্নমেন্টের। এটা ঠিক হয়নি। আর বিগত দিনে আপনার এই ঈদের নামাজকে কেন্দ্র করে মুসলমানদেরকে রেড রোডে নামাজ পড়তো, এরা দীর্ঘদিন ধরে পড়ে আসতো। তো এখনকার সরকার বলেছিল যে রাস্তা বন্ধ করে কোনো নামাজ হবে না, কেন জনসাধারণ অসুবিধা হবে। বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিচ্ছু বলবে না, তবে এখানে এসব চলবে না। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের এক বিজেপি মন্ত্রী মুসলিমদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন। তার বিতর্কিত এই মন্তব্যের পর সেখানকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মুসলমানদের নামাজ পড়া নিয়ে মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় মুসল্লিরা। সেই সঙ্গে তাদের প্রশ্ন, এটা কি কোনো সরকারি সিদ্ধান্ত নাকি নতুন কোনো ষড়যন্ত্র? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত।
এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। রেড রোডে নামাজটাকে আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড রোডে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তো তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড রোডে তোমাকে নাচন গোদন করতে হবে, যোগাসন করতে হবে? দেশের সিংহভাগ মানুষের ক্ষোভটাকে মুসলমানদের দিকে নিক্ষিপ্ত করতে চায়, সেই জন্য মুসলমানদের নিয়ে নানা প্রকার ইস্যু তারা তুলে আনে। মুসলিমদের 2 ঘন্টার নামাজ পড়ার ক্ষেত্রে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, আর তিনাদের যোগ আসন করতে ভারতবর্ষের অনারেবল প্রাইম মিনিস্টার আসছে। কলকাতার ঐতিহাসিক রেড রোড ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও শুরু হয়েছে উত্তেজনা। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সেখানে আসবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তবে এই আয়োজনকে ঘিরে রেড রোড বন্ধ রাখা এবং মুসলিম সম্প্রদায়ের ঈদের নামাজের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। আর সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। নরেন্দ্র মোদীর আগমন ঘিরে কলকাতার অন্যতম প্রধান ও ব্যস্ততম এই সড়কটি দীর্ঘ 7 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। এরই মধ্যে রেড রোডে বিশাল মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কারণে 14 জুন রাত 10টা থেকে 21 জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে কলকাতার রেড রোডে যোগ দিবসের এই জমকালো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি পবিত্র ঈদুল আজহার নামাজ সেখানে আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। নামাজ পড়তে হয়েছে পার্শ্ববর্তী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তাই প্রশ্ন উঠেছে, রেড রোডে ঈদের নামাজে অনুমতি দেওয়া না হলেও যোগ দিবসের মতো অনুষ্ঠানের জন্য কেন দীর্ঘ 7 দিন রাস্তা বন্ধ রেখে অনুমতি দেওয়া হচ্ছে? প্রশাসনের এমন দ্বিমুখী নীতির বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। বিজেপি চিরকালের বক্তব্য ছিল যে রেড রোডে কেন ঈদের দিন নামাজ পড়া হয়। রেড রোডে ঈদের দিন সকালবেলা 1 ঘন্টা নামাজ পড়া হলে বিজেপি রাতের ঘুম চলে যেত, আর সেই রেড রোডে এখন 7 দিন ধরে বসে ওরা ওখানে যোগাসন করবে। এখন শুধু এগুলো বোঝা যায় যে এগুলো হচ্ছে চুলকে খাওয়া করা, এগুলো হচ্ছে মানে ইচ্ছে করে একটা ধর্মের মানুষকে কর্নার করার জন্য এগুলো করা। একই ব্যক্তি একই সরকার, ডবল ইঞ্জিনের সরকার দ্বিচারিতা করছে, মুসলিমদের 2 ঘন্টার নামাজ পড়ার ক্ষেত্রে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, আর তিনাদের যোগ আসন করতে ভারতবর্ষের অনারেবল প্রাইম মিনিস্টার আসছে। রাস্তায় যানজট হচ্ছে বলে নামাজিদের তুলে দিচ্ছে, এইটা ওনাদের লক্ষ্যই না। ওনাদের লক্ষ্য মুসলমান একটা ওই বাইনারি ক্রিয়েট করে রাখা, মারামারিটা জিইয়ে রাখা, বিভেদটা জিইয়ে রাখা। দেশের সংবিধান বলে একটা জিনিস আছে, সেই সংবিধান অনুযায়ী আমাদের চলতে হবে। বিষয়টি নিয়ে 16 জুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের মন্ত্রী বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী আসলে তো সমস্ত রাস্তা বন্ধ থাকে, তিনি যেখানেই যাবেন সেখানেই বন্ধ হয়। তবে ঈদের নামাজের জন্য রেড রোডে অনুমতি না দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেশ আক্রমণাত্মক ও বিতর্কিত মন্তব্য করেন দিলীপ। মুসলিম নেতাদের ব্যঙ্গ করে তিনি বলেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য কলকাতার প্রধান রাস্তা আটকাতে হবে? দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো ঠিকই আছে, 107 বছর ধরে তো নামাজ চলেছে, একবার বন্ধ করে দেওয়াতে ওনাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে, 1 বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন, বেশি সমস্যা হলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব আর চলবে না, সরকার পাল্টে গেছে, এগুলো বন্ধ করার জন্য লোকও পাল্টেছে, তাই এগুলো এখন বন্ধ হবেই। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। অন্যদিকে দিলীপ ঘোষের এসব মন্তব্য মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে। তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন ধর্মনিরপেক্ষ ও সামাজিক সংগঠন এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এটিকে দেশটির সম্প্রীতি নষ্টের একটি অপচেষ্টা বলে আখ্যা দিয়েছে। তবে দিলীপ ঘোষ তার বক্তব্যে অনড়। বাংলাদেশ পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, এখানে এসব চলবে না। কোনো উগ্রপন্থী বা রাস্তার কোনো অর্বাচীনের কথা নয়। ভারতের এক বিশাল অংশের মুসলিম নাগরিককে
ঠিক এই ভাষাতেই চরম আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে যখন রেড রোড টানা 7 দিন বন্ধ রাখা নিয়ে ন্যায্য প্রশ্ন উঠেছে, ঠিক তখনই রাজ্যের এক দায়িত্বশীল মন্ত্রীর মুখ থেকে ঝরে পড়ল এই তীব্র বিভাজনের বিষবাষ্প। কেন রেড রোডে ঈদের নামাজে বাধা দিয়ে যোগ দিবসের জন্য দিনের পর দিন রাস্তায় স্তব্ধ করা হলো? এই ন্যায্য প্রশ্নের জবাবেই মেজাজ হারান মন্ত্রী। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে তার সঙ্গী হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এই ভিভিআইপি আয়োজনে শহরের অন্যতম ব্যস্ততম লাইফলাইন রেড রোড টানা 7 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। গত 14ই জুন রাত 10টা থেকে আগামী 21শে জুন পর্যন্ত এই রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ। আর এই বিশাল আয়োজন ঘিরেই এখন মাথাচাড়া দিয়েছে তীব্র বিতর্ক ও বৈষম্যের অভিযোগ। সম্প্রতি এই রেড রোডেই ঈদের নামাজ পড়ার অনুমতি দেয়া হয়নি মুসলিম সম্প্রদায়কে। তাদের সরিয়ে দেওয়া হয়েছিল পার্শ্ববর্তী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ধর্মীয় উৎসবের নামাজে যদি রাস্তা বন্ধের অজুহাতে বাধা দেয়া হয়, তবে যোগ দিবসের জন্য কেন একটি জনবহুল রাস্তা 7 দিন ধরে অবরুদ্ধ করে রাখা হলো? বিশেষ করে মুসলিম ধর্মের ইমাম ও ধর্মীয় নেতারা এই দ্বিচারিতা নিয়ে জোরালো প্রশ্ন তুলেছেন। কিন্তু এই যৌক্তিক প্রশ্নের মুখে পড়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যে ভাষা ব্যবহার করলেন, তা যেন একজন নির্বাচিত মন্ত্রীর পদের মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেয়। দিলীপ ঘোষের দাবি, প্রধানমন্ত্রী যেখানেই যান রাস্তা বন্ধ থাকে, কিন্তু ঈদের নামাজের প্রসঙ্গ আসতেই নিজের আসল রূপ প্রকাশ করে ফেলেন তিনি। নাম না করেই সংখ্যালঘু সম্প্রদায়কে চরম অসম্মান করে তিনি প্রশ্ন তোলেন, উনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? এখানেই শেষ নয়, এরপর সরাসরি দেশের মুসলিম নাগরিকদের দেশ ছাড়ার ফতোয়া দিয়ে বসেন। তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব চলবে না, সরকার পাল্টে গেছে, এগুলো বন্ধ করার জন্য লোক পাল্টেছে, আর এগুলো বন্ধ হবেই। মন্ত্রীর এমন মন্তব্যের পরেই ফুঁসে উঠেছে নেটপাড়া ও সচেতন সমাজ। ধেয়ে আসছে তীব্র সমালোচনা। নেটিজেনরা পাল্টা প্রশ্ন তুলে বলেছেন, এই রাজ্যের এই দেশের মুসলিমরা কি পাকিস্তানের নাগরিক? তারা কি এই দেশের কর দেন না? তাদের ভোট নিয়ে কি আপনি আজ মন্ত্রীর চেয়ারে বসেননি? অনেকে বলছেন, দিলীপ ঘোষের এই মন্তব্য কেবল একটি সম্প্রদায়ের অবমাননা নয়, বরং ভারতীয় সংবিধান এবং বহুত্ববাদী সংস্কৃতির অবমাননা। এক সময় তাবর নেতা উদয়ন গুহ, আর সেই ছবি দিয়ে পশ্চিম লকেট চট্টোপাধ্যায়। এই উদয়ন গুহর যে ডায়লগ আমরা শুনতাম, তার যে কথাবার্তা ব্যবহার, যে ধরনের পুরো মুর্শিদাবাদ জেলাকে সন্ত্রাসে পরিণত করে রেখেছিল। আমার উপরে অ্যাটাক হয়েছে, ওখানে বম মেরেছে আমার গাড়িতে। শীতলকুচি, সিতাই, দিনহাটা একদম উপদ্রুত এলাকা ছিল। বাংলাদেশ কি ভারত বোঝা যেত না? এবং তার তো দুর্নীতির হাত পাকা সেই বাবা মন্ত্রী থাকাকালীন সার কেলেঙ্কারি থেকে। তো দুর্নীতি, হিংসা সব কিছুর চ্যাম্পিয়ন। এত বছর কি করে জেলের বাইরে থাকলো, এটাই চিন্তার বিষয়। ঠিক জায়গায় পৌঁছে গেছেন। এই যে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো নারী ও শিশু কল্যাণ সমাজ কল্যাণ দপ্তরের সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প, এবং এবার ঢালাও দেওয়া হবে না। তাহলে আগের সরকার কি ভোট রাজনীতি করতে গিয়েই কোনো মাপকাঠি? কোনো ঢালাও নাই, সব কিছু একটা উদ্দেশ্য আছে যেটা লিখিত, সেইভাবেই হবে। 3.5 লক্ষ লোক লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল এখনো পর্যন্ত, পুরুষ। এই ধরনের সব জায়গায় নিজের লোকেদের খাইয়ে দেওয়ার চেষ্টা হয়, সরকারি টাকা লুট হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। তার যেমন হিসাব হবে, তার ইনকোয়ারি হবে, সঙ্গে সঙ্গে যোগ্য ব্যক্তিরা যাতে পায় তার চেষ্টাও হবে। ট্রাইব্যুনালে 24 লক্ষ নাম বিচারাধীন, গড়ে দিনে 20 থেকে 25টি নামের নিষ্পত্তি হচ্ছে। সব নিষ্পত্তি হতে তো আবার পুনরায় ভোট এসে যাবে মনে হয়। দেখা যায় যেভাবে জাস্টিসদের বাইরে থেকে নিয়ে এসে করিয়েছিল ইলেকশন কমিশন, আবার কোনো একটা অভিযান নিয়ে সেভাবেই করতে হবে, কারণ বহু লোক বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হয়ে যাবেন না হলে। যোগে সবাই অংশগ্রহণ করুন। সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ সমাজের জন্য যোগের প্রয়োজন আছে। আমাদের এই দেশেই 5000 বছর আগে মহর্ষি পতঞ্জলি দ্বারা যোগ পপুলার হয়েছিল, অভ্যাস হয়েছিল। আজকে সারা দুনিয়া গ্রহণ করেছে, 200টা দেশে যোগ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তিনি তো বাংলায় আসছেন। এবারে আমরা গ্রামে গঞ্জে বাড়ি বাড়িতে যোগকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবাই নিজের জীবনে যোগকে অঙ্গ করে নিন। দাদা, তিলোত্তমা কাণ্ডে পানিহাটের প্রাক্তন বিধায়ককে 2 দফায় জিজ্ঞাসাবাদ করলো সিবিআই, এবং শ্মশানের পাট্টা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। তার একটা বড় ওখানে অংশ ছিল, যেভাবে তড়িঘড়ি করে পোস্টমর্টেম করা হয়েছে, পরিবারকে দেখতেও দেওয়া হয়নি, বডিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় বিধায়কের তাতে বড় রোল ছিল, এটা সবাই জানে। তার দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে এবং এই ভারতের মধ্যে যে একটা তুলবার পরিস্থিতি হয় দিলীপ ঘোষের বিষয় নিয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চলে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।